আসসালামু আলাইকুম সম্মানিত হবু শিক্ষকগণ, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের জন্যই কিন্তু যে আমাদের যে নিয়মিত আয়োজন, এই আয়োজনে কিন্তু আমি আপনাদের সামনে হাজির হয়েছি যে শিক্ষক নিবন্ধন প্রিলির ব্যাখ্যা সহ সমাধান নিয়ে। আপনারা লাইভটি সম্পূর্ণ ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন, এবং আপনারা কে কোথা থেকে লাইভটি দেখছেন এটা একটু কমেন্ট করে জানাবেন। আপনারা জানেন যে ইতিমধ্যেই আজকে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফলাফল ঘোষণা হয়েছে। আগামীতে খুব দ্রুত সময়ের মধ্যে আমরা আশা করছি যে আসন্ন 19তম প্রিলির সার্কুলার দেবে। আমি আপনাদেরকে একটা বিষয় একটু বলতে চাই, সেটা হচ্ছে আপনারা যারা সর্বদাই বলেন, সব সময় বলছেন যে সার্কুলার কবে হবে, সার্কুলার হবে কি না, কবে হবে, আমরা পড়াশোনা কিভাবে চালাবো, সিলেবাস দিবে কি না। আমি আপনাদের উদ্দেশ্যে শুধু একটি কথাই বলতে চাই, সার্কুলার যে সময়েই হোক না কেন আপনার প্রস্তুতি আপনাকে গুছিয়ে রাখতে হবে। আপনার কিন্তু মনে রাখতে হবে 19তম শিক্ষক নিবন্ধন বিগত বছরের চাইতে একটু আলাদা, একটু না, টোটালি ভিন্ন চিত্রে আর সাজানো। এখানে আপনি আগে এমসিকিউ পরীক্ষা দিয়ে রেজাল্ট হওয়ার জন্য প্রায় 3 মাস সময় পেতেন, রেজাল্ট এবং প্রিপারেশন প্রস্তুতি নেওয়ার জন্য, লিখিত দেওয়ার জন্য। এবার কিন্তু সেই সুযোগটা থাকতেছে না। এবার আপনার সম্পূর্ণটা এমসিকিউ এবং টোটালে যে 200 মার্কসের এমসিকিউ হবে, সেই 200 মার্কসের এমসিকিউ একদিনেই পরীক্ষা হবে। শুধু তাই না, এখানে কিন্তু আপনার আরও একটা জিনিস মনে রাখতে হবে যে এমসিকিউ পরীক্ষার যে ধরনটা আগে ছিল 100, এখন হচ্ছে 200। যেমন আমার ম্যাথমেটিক্সের যদি আমি বলি, আপনি যখন 100 মার্কসের লিখিতর প্রশ্নগুলো সমাধান করবেন, তখন কিন্তু আপনি মোটামুটি একটু সময় নিয়ে আপনি কিন্তু প্রশ্নগুলো সমাধান করতে পারবেন। কিন্তু যখন আপনি এমসিকিউ আকারে করবেন, তখন কিন্তু আপনার সেই সময়টা আপনার কাছে মনে হবে অনেক কঠিন, কারণ একটা অঙ্ক, পুরো অঙ্ক করে আপনার একটা আনসার বের করতে হবে। এই জন্য আমি আপনাদেরকে বলবো, সার্কুলার যে দিনই হোক না কেন, আপনারা আপনাদের প্রস্তুতিকে গুছিয়ে রাখুন, আপনাদের প্রস্তুতিকে সুন্দর করুন। আপনাদের এনটিআরসি এর মাধ্যমে শিক্ষক হওয়ার স্বপ্ন থাকলে আপনারা অবশ্যই এখন থেকে প্রিপারেশন নিন। এখন আমরা নিয়মিত কেন শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিগত বছরের প্রশ্নগুলো সমাধান করছি, এটার একটা ব্যাখ্যা আমি আপনাদেরকে প্রতিদিন বলে আসছি যে আমরা যদি 18তম শিক্ষক নিবন্ধন থেকে ষষ্ঠ শিক্ষক নিবন্ধন পর্যন্ত প্রত্যেকটি পরীক্ষার প্রশ্ন যদি ব্যাখ্যা সহ সমাধান করে থাকি, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে প্রশ্নের প্যাটার্নটা কেমন হচ্ছে, কোন প্রশ্নগুলো বারবার রিপিট হচ্ছে, সেই টাইপের প্রশ্নগুলো কিন্তু আমরা সমাধান করতে পারবো। এই জন্য আমি আপনাদেরকে বারবার বলে আসছি, যে এর আগেও বলেছি, আবার বলছি, সব সময়ই বলি যে আপনারা বিগত বছরের প্রশ্ন সমাধান করুন। এটা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বের একটি বিষয়। চলুন আমরা গত লেকচারে আমরা গতদিন 14তম শিক্ষক নিবন্ধন প্রিলির গণিত অংশের ব্যাখ্যাসহ সমাধান করেছিলাম কলেজ লেভেলের। আমরা পরবর্তী কিছু প্রশ্ন একটু আপনাদের সামনে আজকে উপস্থাপন করব, এবং এই ধারাবাহিকতা কিন্তু রক্ষা করব ইনশাল্লাহ। এই ধারাবাহিকভাবে কিন্তু আমরা পরবর্তী সময়গুলোতে পরবর্তীতে আমরা এই ধারাবাহিকগুলো নিয়ে আমরা ষষ্ঠতম শিক্ষক নিবন্ধন পর্যন্ত প্রত্যেকটি প্রশ্ন ব্যাখ্যাসহ সমাধান করব, এবং পাশাপাশি আমরা বিসিএসের যে প্রশ্নগুলো রয়েছে সবগুলো প্রশ্ন কিন্তু ব্যাখ্যাসহ সমাধান করব। এবং এই টপিকগুলো আপনার যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং লাইভটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং অবশ্যই লাইভটি শেয়ার করবেন। আমাদের গতকালকের যে আলোচনা ছিল, আমরা সেখান থেকে আজকে আলোচনা শুরু করব। দেখেন, আমরা একটু দেখি যে আমাদের গতকালকের, আপনারা যারা আমাদের গতকালকের লাইভটি দেখেননি অবশ্যই লাইভটি দেখে নেবেন। এই যে দেখেন, মোস্ট ইম্পর্টেন্ট একটি টপিক। আপনারা লাইভটি ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা একটু জানাবেন বিষয়টা। আমাদের সাথে যারা যুক্ত আছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। আমাদের এই প্রশ্নটি একাডেমিক প্রশ্ন বলতে এই প্রশ্নটি আমরা নবম ও দশম শ্রেণীতে এই প্রশ্নটি করেছিলাম,
যে নবম দশম শ্রেণীতে যে এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ছিল। এই জন্য আমাদের যারা জুনিয়র আছেন, একাডেমিক স্টুডেন্ট, আপনারা কিন্তু এটা খুব গুরুত্ব সহকারে দেখতে পারেন। এই প্রশ্নটি আমি যেভাবে আজকে আপনাদের করাবো, আমি আশা করি আগামীতে এই প্রশ্ন আপনাদের আর ভুল হবে না। এই প্রশ্নটি কিন্তু বাংলাদেশের যত চাকরি পরীক্ষা আছে প্রত্যেকটি চাকরি পরীক্ষায় একবার হলেও এসেছে এই প্রশ্নটি, মানে এই ক্যাটাগরির যে প্রশ্নটি। এই জন্য আমি আশা করি যে এই প্রশ্নটি আপনারা দেখলে অবশ্যই এটা মানে পজিটিভ রিভিউ আপনারা পাবেন। আজকের পরে আশা করি আর ভুল হবে না। ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন জান্নাত, আপনি যুক্ত হয়েছেন, আপনি বাংলা ক্লাস করেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সবুজ, আপনি যুক্ত হয়েছেন, সালাম জেনেছেন, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের সকলের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, আপনারা যদি এনটিআরসি এর মাধ্যমে অথবা যে কোনো সরকারি জব নিশ্চিত করতে চান তাহলে কিন্তু আপনাদের সঠিক গাইডলাইন্স অনুযায়ী পড়তে হবে এবং বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস আপনার করতে হবে। কারণ বিগত বছরের প্রশ্ন যদি আপনি অ্যানালাইসিস না করেন তাহলে কিন্তু আপনি সঠিক সময়ে ভালো ফলাফল কিন্তু আপনি আশা করতে পারেন না। এই জন্য আমি বলবো, আমি আবারও বলছি, আপনারা অবশ্যই বিগত বছরের প্রশ্নের প্রতি একটু বেশি ফোকাস দিবেন। চলুন আমরা আজকে আলোচনা করছি 14তম শিক্ষক নিবন্ধন প্রিলির গণিত অংশের ব্যাখ্যা সহ সমাধান। আমরা এখান থেকে প্রথম যে প্রশ্ন দেখতে পাচ্ছি, এখানে x + 1/x সমান দেয়া রয়েছে 5 এবং আমাদের এই মানটা নির্ণয় করতে বলছে 14তম শিক্ষক নিবন্ধন কলেজ। তাহলে এই প্রশ্ন যখন আমরা সমাধান করব তখন যে অংশটা দেয়া থাকবে, যখন এই টাইপের ভগ্নাংশ আকৃতি কোনো মান থাকবে, আমরা কোনো কিছুই না, আমরা শুধু যে মানটা দেয়া রয়েছে আমরা কিছুই জানি না, আমাদের কোনো সূত্রেরও প্রয়োজন নেই, আমাদের কোনো এটার জন্য কোনো মানে এক্সট্রা কোনো ফর্মুলা প্রয়োগ করতে হবে না। আমরা জাস্ট যেটা দেয়া রয়েছে সেই মানটা লিখব। আমরা যেটা দেয়া রয়েছে, দেখেন আমি যদি একটু ব্যাখ্যা করে দিই, যে আমরা যে মানটা দেয়া আছে সেই মানটা লিখব যে x + 1/x = 5, এটা আমরা লিখলাম যে মানটা দেয়া রয়েছে। এখন এই মানটা লেখার পর আমরা এখান থেকে উভয় পাশে একটা x দ্বারা গুণ করে দিব, x * x, এখানে আমরা x * x, এখানে 5 * x, প্রত্যেকটা রাশিকে আমরা x দ্বারা গুণ করলাম। প্রত্যেকটা রাশিকে মানে প্রত্যেকটা পদকে যখন আমরা x দ্বারা গুণ করব, গুণ করার পর এখানে দেখতে পাচ্ছি যে এখানে x² প্লাস এটা কেটে যাবে, এখানে 5x, এই যে এখন এই পর্যন্ত রেখে দিব। তারপর আমাদের পদার্থ রাশি যেটা রয়েছে এখান থেকে আমরা এটি গুছিয়ে লিখি x² + 1x, তাহলে x, খেয়াল করুন x² + 1 এটার যে মানটা রয়েছে 5x, আমরা এখানে 5xটা বসিয়ে দিব প্লাস x, তাহলে এখান থেকে আমরা লিখব x/6x, তাহলে এটা যদি আমরা কেটে দিই তাহলে এখান থেকে লিখতে পারবো 1/6। এই যে আমরা আমাদের সঠিক উত্তরটা পেয়ে যাচ্ছি 1/6। তাহলে এই যে প্রশ্নটা, এই যে সমাধানটা, এটা কিন্তু আপনি কোনো বেসিক জানার কিন্তু কোনো প্রয়োজন নেই এখানে। জাস্ট আপনার এই নিয়ম যেভাবে আমি করলাম, আপনারা যদি এরকমভাবে 2-1টা প্র্যাকটিস করে রাখেন তাহলে কিন্তু আপনারা এই প্রশ্নের সহজেই কিন্তু সমাধান করতে পারবেন। রুবেল হোসেন, আপনি বলেছেন স্যার শুধু অনার্স করে কি কলেজের প্রভাষক হওয়া যাবে নাকি মাস্টার্স করতে হবে? আপনি অনার্স করলেই আপনি আবেদন করতে পারবেন, এর জন্য আপনার মাস্টার্সের কোনো প্রয়োজন হবে না। আপনি অনার্স করলে আপনি আবেদন করতে পারবেন, কিন্তু ডিগ্রি করলে আপনি শুধু স্কুলে পরীক্ষা দিতে পারবেন। যখন আপনি ডিগ্রি করবেন তখন আপনাকে অবশ্যই প্রিভিয়াস মাস্টার্স করে কলেজ লেভেলের আবেদন করতে হবে। আপনাদের যে কোনো কিছু জানার থাকলে অবশ্যই আপনারা কমেন্ট করে বলবেন। আপনাদের অবশ্যই জানার আগ্রহ থাকলে আপনারা কমেন্ট করবেন, আমি আপনাদের চেষ্টা করব সঠিকভাবে উত্তর দেওয়ার। আমরা পরবর্তী প্রশ্নটা আমাদের কি বলছে দেখেন। পরবর্তী যে প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি কত সহজ একটি প্রশ্ন, আপনারা একটু লক্ষ্য রাখেন যে এত ইজি প্রশ্ন কিন্তু আমাদের বারবার কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রশ্নগুলো মানে খুব ইজি প্রশ্ন। এখানে x এর মান দেয়া রয়েছে, আমাদের x³ এর মান নির্ণয় করতে বলছে। আমরা x এর মান দেখতে পাচ্ছি, এখানে x³ এর মান আমরা নির্ণয় করব। এটা কিন্তু নবম দশম শ্রেণী থেকে প্রত্যেকটি ক্লাসের জন্য আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। আমি আপনাদেরকে আবারও বলবো যে এই প্রশ্নটা আমরা অনেক ইজিভাবে নির্ণয় করতে পারবো। আপনারা যারা পারবেন একটু সঠিক উত্তরটা একটু কষ্ট করে দিন, দেখি আপনাদের সঠিক উত্তর হয় কি না। আমি একটু দেখি আপনারা সঠিক উত্তর দিতে পারেন কি না। আমি কিন্তু কমেন্ট চেক করছি, আপনারা এখনও কেউ কমেন্ট করেননি। আপনারা লাইভটি
অবশ্যই শেয়ার করবেন এবং সকলকে দেখার সুযোগ করে দেবেন। দেখি এখানে দেখেন যে মানটা দেয়া রয়েছে, আমরা এখানে যে মানটা দেখতে পাচ্ছি, এখানে যে মানটা আমরা দেখতে পাচ্ছি, এখানে আমরা যে মানটা দেখতে পাচ্ছি, দেখেন খুব ইজি একটি বিষয়। এখানে এক্স এর মানটা দেয়া রয়েছে, বলছে এক্স কিউব সমান কত, মানে এক্স কিউবের মানটা আমরা নির্ণয় করতে চাচ্ছি। তাহলে এক্স কিউবের মানটা আমরা কিভাবে নির্ণয় করব, এটা একটা বিষয়। এক্স কিউবের মানটা আমরা কিভাবে নির্ণয় করব, তাহলে এক্স কিউবের মান যখন আমরা নির্ণয় করতে যাব, তাহলে এক্স এর যে মানটা দেয়া রয়েছে, আমরা এক্স এর মানটা এখানে লিখে ফেলবো, এই যে 1 প্লাস বর্গমূল 3। আমরা এখান থেকে একটা হোল কিউব দিয়ে দিব, এই যে 1 প্লাস বর্গমূল 3, এই যে হোল কিউব দিয়ে দিলাম, মানে খুব সহজে আমরা একটা হোল কিউব ব্যবহার করলাম এখানে। এখন এখান থেকে এ প্লাস বি হোল কিউবের যে সাধারণ সূত্রটা, যে সাধারণ বেসিক সূত্র আমরা যেটা জানি, যে এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার, 3ab স্কোয়ার প্লাস বি কিউব, যে এটা আমরা ঘনর সূত্র হিসেবে ব্যবহার করি। তাহলে এখানে 1কে কিউব করলে একটা 1 হবে, এখানে স্কোয়ার, তাহলে 3 বর্গমূল 3 লিখতে পারি আমরা। এখানে স্কোয়ার এবং রুট কেটে যাবে, তাহলে এখানে হবে 9। এখানে আপনারা জানেন যে বর্গমূল যুক্ত কোনো মানকে যখন কিউব করা হয়, এটা আমি গত ক্লাসেও আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, আমি আপনাদের আরও একবার দেখিয়ে দিচ্ছি। বর্গমূল যুক্ত যে কোনো মানকে যখন আমরা কিউব করি, তখন আসলে আমাদের আনসারটা কী আসে একটু খেয়াল করুন। এখানে 3টা মান রয়েছে, আমরা 2টা মানকে স্কোয়ার করলাম এবং একটা সিঙ্গেল মানকে এভাবে রেখে দিলাম। তাহলে এখান থেকে স্কোয়ার রুট কেটে যাবে, আমরা লিখব এ বর্গমূল এ, এই যে মানটা এ বর্গমূলে। তাহলে এখান থেকে কিন্তু আমরা 100% লিখতেই পারি 3 বর্গমূল 3। এবার খেয়াল করুন, এখান থেকে আমাদের সঠিক উত্তর কিন্তু চলে আসছে যে 9 এবং 1 যোগ করলে এখানে আমাদের 10, এখানে 3টা রুট 3 এবং 3টা রুট 3 আমাদের এখানে হবে 6 রুট 3। তাহলে কিন্তু আমাদের সঠিক উত্তর হবে 10 প্লাস 6 রুট 3। আপনাদেরকে আমি আবারও বলছি, আপনারা অবশ্যই মাথায় রাখবেন যে একই মান, সিমিলার মান যখন যোগ করি, তখন তাদের সামনে যে সহগগুলো রয়েছে, সহগগুলো কিন্তু যোগ হয়ে যায়। যেমন 6 রুট 3 প্লাস 2 রুট 3, 8 রুট 3। এটা অনেকেই একটু ভুল করেন, আপনাদেরকে এটা ক্লিয়ার করে দেওয়ার জন্য আমি আরও একবার একটু বুঝাই। দেখেন এখানে আছে 10 রুট 2, ধরে নিলাম এখানে শুধু আছে হচ্ছে শুধু রুট 2। খেয়াল করুন, এইটা এখানে 10টা রয়েছে, এখানে একটা রয়েছে, টোটালি 11টা। কিভাবে? আপনারা এখান থেকে এই রুট 2কে কমন নিলেন, এই যে রুট 2কে যখন কমন নিব, তখন এখানে থাকবে শুধু 10, এখান থেকে রুট 2কে কমন নিলে শুধু 1 থাকবে, আমরা লিখব 11 রুট 2। তাহলে এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়া আপনাদের বুঝতে হবে। আমি সবসময় সহজভাবে বোঝানোর চেষ্টা করি যে সিমিলার মান যখনই থাকবে, তখনই সেই মানগুলো সামনের যে সাংখ্যিক সহগ রয়েছে, সেই সহগগুলো যোগ করে দিব আমরা সরাসরি। এখন এইচএসসি পাশে সম্ভবত এবার আবেদন করা যাবে না। স্কুল 2-এ সম্ভবত আপনার গ্রেডটা চেঞ্জ হয়ে যাচ্ছে, যে স্কুল 2-এর গ্রেডটা পরিবর্তন হয়ে যাচ্ছে, এই জন্য সম্ভবত স্কুল 2-এ আপনার এইচএসসি পাশে আবেদন করার পসিবিলিটি খুব কম। আচ্ছা, আমরা পরবর্তী প্রশ্নটা একটু দেখি, যে আমাদের পরবর্তী প্রশ্ন যেটা দেখতে পাচ্ছি, দেখেন সূচক এবং লগারিদম থেকে আমরা সূচক থেকে যে কতগুলো প্রশ্ন আনসার করেছি এই 14তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় কলেজে, সূচক থেকে প্রায় তিনটার বেশি, মানে 3+ প্রশ্ন কিন্তু সূচক থেকে এসেছে। দেখেন এখানেও এই প্রশ্নটি সূচক থেকে। আমরা যে কোনো সংখ্যার মান, মানে যে কোনো সংখ্যা বা যে কোনো কিছুর পাওয়ার যখন শূন্য হবে, a⁻0 সমান আমরা লিখি হচ্ছে 1। এখন যে কোনো সংখ্যা, অনেক বৃহত্তম সংখ্যার পাওয়ার যদি শূন্য হয়, সর্বদাই সেটা আমাদের 1 লিখবো আমরা। তাহলে এখন এখানে দেখতে পাচ্ছি যে 70 তার মাথার উপর 0 ইন্টু এক্স। আপনারা কিন্তু এখানে মাথায় রাখতে হবে শুধুমাত্র 70-র পাওয়ার কিন্তু এখানে, মানে 17-এর পাওয়ার কিন্তু এখানে 0 রয়েছে, অর্থাৎ 17-র পাওয়ার 0। তাহলে যে কোনো সংখ্যার পাওয়ার 0 হইলেই তার মান আমরা 1 লিখব। তাহলে 1 ইন্টু এক্স, তাহলে এখানে আমরা সরাসরি লিখব, আমাদের সঠিক উত্তর হবে এক্স। দেখেন কত সহজে কিন্তু আমরা প্রশ্নটা সমাধান করতে পেরেছি।
আমরা এই টাইপের কিন্তু আমাদের প্রশ্ন আসে। আমি আপনাদেরকে এরকম একটা প্রশ্ন দেখানোর চেষ্টা করি। এই টাইপের এটা বিসিএস পরীক্ষা একবার এসেছিল। এটা সঠিক উত্তর নির্ণয় করুন। আপনারা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। সামাজিক বিজ্ঞান অনুষদে কত মার্কস পেলে সেফ জোন থাকতে পারবো? আসলে কত মার্কস পেলে আপনি সেফ জোনে থাকবেন এই বিষয়টা বলা আসলে খুব মুশকিল। কারণ এখানে হচ্ছে আপনার যেহেতু 19তম শিক্ষক নিবন্ধন টোটালি সকল নিবন্ধন পরীক্ষার চাইতে আলাদা, এখানে আপনার 200 মার্কসের পিলি হবে। সুতরাং এখানে আপনার প্রস্তুতিকে আপনি গুছিয়ে রাখতে হবে। যেমন এবার NTRCতে সামাজিক বিজ্ঞানের সর্বনিম্ন 100% লিখিত পরীক্ষা হয়েছে সোশ্যাল সায়েন্স। এখানে কিন্তু আমি আবেদন করেছিলাম 57 মার্কসেও চাকরি হয়েছে, 56তেও চাকরি হয়েছে, এমনকি অনেকের 52তেও চাকরি হয়েছে। তাহলে এটা হচ্ছে টোটালি আপনার আবেদনের উপর নির্ভর করবে। এখন নতুন পদ্ধতিতে যেহেতু পরীক্ষা হবে, সুতরাং আপনার প্রস্তুতিকে আপনার মতো করে নিতে হবে। MCQ কোয়ালিটির প্রশ্ন, একটু তো নাম্বার বেশি পাওয়াটা স্বাভাবিক, নাম্বার বেশি আপনার রাখতে হবে। আমরা যে প্রশ্নটা দিয়েছিলাম যে 8x⁻0 প্লাস 8x⁻0, খেয়াল করুন এখানে 8 কোনো সংখ্যার পর যদি 0 হয় আমরা সরাসরি লিখবো হচ্ছে 1। এখানে কোনো সংখ্যার টোটালটার পাওয়ার 0, তাহলে এখানে লিখবো আমরা 1। তাহলে এখানে 8 + 1 সমান কত? 9। আমাদের সঠিক উত্তর হবে 9। দেখেন লাইজু, আপনি সঠিক উত্তর দিয়েছেন, আপনি বলেছেন 9, আপনার উত্তর সঠিক হয়েছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা পরবর্তী প্রশ্ন দেখি। দেখেন আমরা যখন ত্রিকোণমিতি নিয়ে একটা সম্পূর্ণ ক্লাস দিয়েছিলাম তখন কিন্তু আমাদের সাথে অনেকেই যুক্ত ছিলেন। এই ত্রিকোণমিতি থেকে যে সম্পূর্ণ ক্লাসটি এর আগে দিয়েছিলাম, এটা আপনারা যারা যুক্ত ছিলেন, আপনারা যারা আমাদের সাথে যুক্ত ছিলেন, আপনারা কিন্তু আমাদের পেজে অথবা আপনারা আমার ইউটিউব চ্যানেলে কিন্তু ভিডিওটি দেখে নিতে পারেন। ত্রিকোণমিতি সম্পূর্ণ কিন্তু ক্লাস রয়েছে। আমার ইউটিউব চ্যানেলটা হচ্ছে আনোয়ার ইজি ম্যাথ ইউটিউব চ্যানেলে দেখবেন। আপনারা আমার ইউটিউব চ্যানেলে একটা শুধুমাত্র আপনার একটা নীল ছবি দেওয়া রয়েছে, এখানে কিন্তু আপনারা দেখতে পারবেন। এখানে সম্পূর্ণ ক্লাসগুলো কিন্তু বিস্তারিত ক্লাসগুলো কিন্তু এখানে আপলোড করা আছে। আপনারা চাইলে এখানে যে ভিডিওগুলো দেখে আসতে পারেন। আমরা এই প্রশ্নটা দেখি। tan থিটার মান দেওয়া রয়েছে। দেখেন এখানে রয়েছে tan থিটা সমান বর্গমূল √3। এখন যদি আপনি জানেন tan কত ডিগ্রি মান বর্গমূল √3, তাহলে কিন্তু এই অঙ্কটা খুব সহজেই সমাধান করতে পারবেন। যেমন ধরেন এখানে আমরা বলতে পারি tan থিটা সমান tan 60 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা বলবো থিটা সমান 60 ডিগ্রি। ওকে, এখন আমাদের বের করতে বলছে cos থিটা এর মান। এই যে cos থিটা, তাহলে cos কত ডিগ্রি? থিটা এর মান 60 ডিগ্রি। cos 60 ডিগ্রি মান কত? হাফ। যে বাস, অনেক ইজিভাবে কিন্তু আমরা নির্ণয় করতে পারলাম। যদি আপনি এই মানটি জানেন তাহলে কিন্তু খুব সহজেই নির্ণয় করা সম্ভব। কিন্তু যদি এখানে এমন একটি মান দেওয়া আছে যে মানটা আপনি জানেন না, তাহলে কি করবেন? সেই ক্ষেত্রে কিন্তু আপনি সমকোণের ত্রিভুজ ধরেই মানটা নির্ণয় করতে হবে। সেভাবে আমি যদি একটু আপনাদেরকে দেখাই যে কিভাবে আমরা সেটা করব। ধরেন এখানে মান দেওয়া ছিল tan থিটা সমান দেওয়া ছিল 3/4 হইলে আমাদের বের করতে বলছে cos থিটা এর মান। cos থিটা সমান কত এটা নির্ণয় করতে বলছে। তখন আমরা কিভাবে সমাধান করব? এটা তো আমাদের প্রশ্ন। তখন আমরা কি করব? সরাসরি এটা চিত্র অঙ্কন করে নেব। এই যে সরাসরি এটা চিত্র অঙ্কন করব। এখানে tan সমান আমরা লিখি লম্ব ডিভাইডেড বাই ভূমি, লম্ব ডিভাইডেড ভূমি। তাহলে অতিভুজটা বের করব কিভাবে? বর্গমূল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আমরা এখান থেকে সঠিক উত্তরটা লিখে বলবো যে 9 + 16, অর্থাৎ এখান থেকে আমরা পাবো 25
তাহলে এখান থেকে আমরা সঠিক উত্তর পাবো হচ্ছে 5। তাহলে এখন cos থিটার মান নির্ণয় করতে বলছে। আমরা জানি cos সমান ত্রিকোণমিতিক সমকোণী ত্রিভুজের জ্যামিতিক অনুপাত অনুযায়ী cos সমান আমরা লিখি ত্রিভুজের ভূমি সংলগ্ন যদি কোণ থাকে, এই কোণ সংলগ্ন বাহুটাকে আমরা ভূমি বলি, অর্থাৎ ভূমি ডিভাইডেড বাই অতিভুজ, ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। এই যে অনেক সুন্দরভাবে কিন্তু আমরা এভাবে সমাধান করতে পারি। পরবর্তী প্রশ্ন দেখি আমাদের পরবর্তী প্রশ্ন দেখেন, আমরা দেখতে পাচ্ছি 14তম শিক্ষক নিবন্ধন কলেজ লেভেলের যে প্রশ্নটি 14তম, এখানে a প্লাস বি প্লাস সি এর মান দেয়া রয়েছে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান দেয়া রয়েছে। বের করতে বলছে এ বি প্লাস বিসি প্লাস সি এর মান নির্ণয় করতে বলছে, এ বি প্লাস বিসি প্লাস সি এর মান নির্ণয় করতে বলছে। আমরা কিন্তু এখানে টোটালি 3টা সূত্র ব্যবহার করি। কি সূত্র আপনারা জানেন প্রত্যেকেই, তারপর আমি আরও একবার দেখিয়ে দিই। a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান আমরা লিখতে পারি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। আপনি সবগুলো সূত্র না জানলেও কিন্তু এই একটা সূত্র দিয়েই কিন্তু আপনি সমাধান করতে পারবেন। কিভাবে? a প্লাস বি প্লাস সি এর মান আমরা এখানে 5 বসিয়ে দিব, এই যে 5। এখানে এটার দেখেন একটা মান দেয়া রয়েছে 9, 2 ইন্টু এখানে আমরা এ বি প্লাস বিসি প্লাস সি এ। এখন এখান থেকে খেয়াল করুন 25 মাইনাস 9, 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। তাহলে এখান থেকে আমরা মান বের করে ফেললাম, এই 2টাকে এ পাশে ভাগ করে দিলাম। যেহেতু আমাদের এ বি প্লাস বিসি প্লাস সি এর মানটা নির্ণয় করতে বলছে, তাহলে কিন্তু আমরা স্পষ্ট এখানে বলবো যে 8 সমান এই যে এ বি প্লাস বিসি প্লাস এই যে। তাহলে খুব সহজেই কিন্তু আমরা মানটা বের করতে পারবো। আপনি যদি এই সূত্রটি জানেন, তাহলে আপনার সূত্র জানা থাকলে কিন্তু তাহলে কিন্তু আপনি সকল রকমভাবে কিন্তু সমাধান করতে পারবেন। এই জন্য কিন্তু আপনার অবশ্যই সূত্রটা জানতে হবে। আমরা পরবর্তী প্রশ্ন দেখি। দেখেন এখানে যে প্রশ্নটা দেখতে পাচ্ছি, একটি ট্রাপিজিয়ামের উচ্চতা দেয়া রয়েছে এবং সমান্তরাল বাহুদ্বয় যথাক্রমে দেয়া রয়েছে। একটি ট্রাপিজিয়াম উচ্চতা দেয়া রয়েছে এবং সমান্তরাল বাহুদ্বয় যথাক্রমে দেয়া রয়েছে। এখন ট্রাপিজিয়াম যদি আমি আপনাদের একটা অঙ্কন করে দেখাই, 9 সেন্টিমিটার 7 সেন্টিমিটার সমান্তরাল বাহুদ্বয় উচ্চতা ট্রাপিজিয়ামের উচ্চতা হয় সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্বটাকেই বলা হয় ট্রাপিজিয়ামের উচ্চতা, এবং সেই মানটা দেওয়া রয়েছে এখানে 8 সেন্টিমিটার। এখন ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান লেখা যায় হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু এদের মধ্যবর্তী দূরত্ব। সমান্তরাল বাহুদ্বয়ে রয়েছে এ প্লাস বি ইন্টু মধ্যবর্তী দূরত্ব। তাহলে এখান থেকে মানটা আমরা লিখে ফেললাম, এই যে 8, 9 প্লাস 7 এখানে আমরা 16 লিখলাম, 2 দ্বারা যখন কেটে দেব 4, তখন এখানে আমরা লিখতেই পারি 4 ষোলো 64। তাহলে সঠিক উত্তর হবে 64। আপনি যদি এই প্রশ্নটা জানেন যে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য আমরা যে সূত্রটি ব্যবহার করব, এটা যদি আপনি জানেন, তাহলে কিন্তু এই প্রশ্নের আপনি খুব সহজে কিন্তু সমাধান করতে পারবেন। আমরা এটাকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে। আনসারটা আমাদের একটু, আচ্ছা আমরা এখান থেকে দেখি। এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। খুবই ইম্পর্টেন্ট একটি উৎপাদক বিশ্লেষণ। এটা আমরা ক্লাস 7 থেকে এই উৎপাদকটা আসলে স্টুডেন্টদের শিখিয়ে থাকি। ক্লাস 7 থেকে উৎপাদক বিশ্লেষণের ভিতরে এই উৎপাদকটা কিন্তু রয়েছে। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা a স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে ab 2ab যুক্ত মানটা রয়েছে। তাহলে a এবং b যুক্ত মানগুলিকে আমরা এক সাইড করব, মানে টোটালি এক জায়গায় নিয়ে আসবো, যে a স্কোয়ার
মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এবং এখানে যে মানটা রয়েছে মাইনাস সি স্কোয়ার, এটাকে বাইরে রাখবো। এখন এই তিনটা অংশ মিলিয়ে কিন্তু দেখতেই পাচ্ছি আমরা a মাইনাস বি হোল স্কোয়ার, এবং এখানে মানটা রয়েছে সি স্কোয়ার। এখন আমরা জানি যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আপনারা প্রত্যেকেই জানেন, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। আমরা এখান থেকে এই টোটাল অংশটাকে a ধরবো এবং এইটাকে b ধরবো। আমরা এখান থেকে লিখে ফেলবো যে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এর পুরোটাই a প্লাস বি a মাইনাস বি। আমাদের কাজ শেষ, মানে এতটুকু কাজ আমরা করতে পারলেই আমাদের অঙ্কটা শেষ। আমরা 21 নম্বর অঙ্ক যেটা দেখতে পাচ্ছি, এই অঙ্কগুলো আপনারা পারবেন, যে খুব ইজি। দেখেন খুবই ইজি একটি প্রশ্ন। একটি বৃত্তের ব্যাস রয়েছে, আপনাকে ভাবতে হবে, আপনি কিন্তু শুরুতেই অঙ্ক দেখতে ভুল করলে কিন্তু হবে না। এখানে বৃত্তের ব্যাস রয়েছে, বৃত্তের সরাসরি ব্যাস রয়েছে। যদি বৃত্তের ব্যাস দেওয়া থাকে অবশ্যই ব্যাসার্ধ আপনার নির্ণয় করে নিতে হবে, কারণ আপনারা জানেন যে ব্যাসটাকে আমরা 2r দ্বারা প্রকাশ করি। এখান থেকে আমরা r এর মান যখন নির্ণয় করি শুধু 2 দ্বারা ভাগ করলে আমাদের r এর মানটা নির্ণয় হয়ে যাবে, এই যে। এবং বৃত্তের পরিধি নির্ণয় করতে বলছে, পরিধি সমান লেখা যায় 2 পাই r। আমরা 2 লিখলাম, পাই এবং r এর মানটা আমরা এখানে বসিয়ে দিব, তাহলে এখান থেকে লিখব 26 পাই। এই যে, তাহলে এই মানটাকে আমরা বলবো এই যে 26, ওই বৃত্তের পরিধি। আপনি চাইলে এখানে শুধু পরিধি যখন চাইবে তখন r এর মান না বের করলেও হবে, সরাসরি 2r যে মানটা থাকবে। আমি আপনাদেরকে আরও সংক্ষিপ্ত একটি ওয়ে বলতে পারি। যখনই আমরা দেখব যে একটি বৃত্তের ব্যাস দেয়া থাকবে, পরিধি নির্ণয় করার জন্য শুধুমাত্র ওই ব্যাসের সাথে একটা পায়ে যুক্ত করব, মানে একটা পায়ে গুণ করব, তাহলেই আমাদের পরিধি নির্ণয় হয়ে যাবে। এটা আপনারা মাথায় রাখতে পারেন, খুব ইজি একটি বিষয়, আপনারা চাইলে এগুলো অনেক সহজে মনে রাখতে পারবেন। দেখেন এখানে যে প্রশ্ন দেখতে পাচ্ছি আমরা, এই সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য x হলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। আমি এখান থেকে আপনাদের দুইটি জিনিস শিখিয়ে দিই, আপনাদের কাজে লাগবে। যে একটি সমবাহু ত্রিভুজের 3টা বাহু সমান, 3টা কোণ সমান, কোণগুলোর পরিমাণ হচ্ছে 60 ডিগ্রি করে। এটা আপনারা মনে রাখবেন, প্রত্যেকটি সমবাহু ত্রিভুজের কোণগুলোর পরিমাণ 60 ডিগ্রি। এবং সমবাহু ত্রিভুজের এটি ক্ষেত্রফল রয়েছে, এই ক্ষেত্রফলকে আমরা প্রকাশ করি হচ্ছে √3/4 ইন্টু বাহু স্কোয়ার, এবং এটার উচ্চতাকে আমরা প্রকাশ করি হচ্ছে, সমবাহু ত্রিভুজের একটা উচ্চতা রয়েছে, এই উচ্চতাকে আমরা প্রকাশ করি √3/2 ইন্টু বাহু। তাহলে সমবাহু ত্রিভুজ থেকে আপনি যদি এই কোটা জিনিস জানেন, তাহলে সমবাহু ত্রিভুজ থেকে যে কোনো অঙ্ক কিন্তু আপনি সমাধান করতে পারবেন। এখান থেকে আপনি ত্রিভুজের 3টি বাহুর পরিমাণ জানলেন, তারপর এখানে কোণের পরিমাণ জানলে আপনি যে কোনো 2টি বাহু দেওয়া থাকলে, মানে এখান থেকে বাহু আপনি সবগুলো বাহুই সমান, আপনি চাইলেই এখান থেকে অনেক কিছু নির্ণয় করতে পারবেন। আমরা আমাদের আলোচনার প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। এখানে একটি চতুর্ভুজের 4টি কোণের অনুপাত দেওয়া রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন আমরা আলোচনা করছি 14তম শিক্ষক নিবন্ধন কলেজ লেভেলটা নিয়ে। এখানে আমাদের আলোচনার প্রায় শেষ প্রান্তে আমরা চলে এসেছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি চতুর্ভুজের 4টি কোণের অনুপাত দেওয়া রয়েছে, বলছে বৃহত্তর কোণের পরিমাণ নির্ণয় করো। যখন আমরা বৃহত্তর কোণের পরিমাণটা নির্ণয় করব, আমাদের এটা মাথায় রাখতে হবে যে যখন আমরা বৃহত্তর কোণের পরিমাণটা নির্ণয় করতে যাব, তখন এখানে যে 4টি বাহু রয়েছে আমরা সরাসরি লিখব বৃহত্তর কোণ। যে 4টি বাহু রয়েছে এখানে খেয়াল করুন, চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি, আমরা জানি চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি, এখানে আমরা মানে 4 সমকোণ অর্থাৎ 360 ডিগ্রি। তাহলে আমরা এখানে 360 ডিগ্রি লিখব, লেখার পর এটা ইন্টু দিব। এখানে বৃহত্তর বাহুর যে অনুপাতটা লিখে সবগুলো অনুপাতকে আমরা যোগ করব, এই যে সবগুলো অনুপাতকে আমরা যোগ করব। তাহলে 360 ডিগ্রি
ইন্টু 3, এখানে 9, আমরা টোটালে মান পাচ্ছি হচ্ছে 5 আর 3, এই যে খেয়াল করুন। তাহলে 4 এটা 32, তাহলে আমরা সঠিক উত্তরটা আমরা এখানে পেয়ে গেলাম। তাহলে যদি বলতো ক্ষুদ্রতম কোণ, তাহলে এখানে ক্ষুদ্রতম বাহুটার অনুপাতটা আমরা বসিয়ে দিতাম। এতটুকুই কাজ। আমরা আমাদের আজকের আলোচনার একদম শেষ প্রান্তে। এখানে বলছে একটি রম্বসের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, রম্বসের ক্ষেত্রফল নির্ণয় করো। রম্বসের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য দেয়া রয়েছে। এখন রম্বসের ক্ষেত্রফল যদি আমরা নির্ণয় করতে চাই, তাহলে আমরা জানি রম্বসের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, কিন্তু তার ব্যতীত কিন্তু রম্বসের ক্ষেত্রফল নির্ণয় করার কোনো সম্ভাবনা নেই। এখানে এই প্রশ্নটি আপনার যদি এভাবে থাকতো, একটি রম্বসের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার এবং রম্বসের একটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া রয়েছে এত, রম্বসের ক্ষেত্রফল নির্ণয় করো, তখন আমরা তার ক্ষেত্রফল বের করতে পারতাম। কিন্তু রম্বসের একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে তার ক্ষেত্রফল আমাদের দ্বারা বের করা পসিবল নয়। কারণ হচ্ছে রম্বসের ক্ষেত্রফল বের করতে গেলে অবশ্যই আপনার কর্ণদ্বয় লাগবে, আর একটি বাহু দেওয়া থাকলে দুইটি কর্ণ বের করা সম্ভব নয়। এই জন্য আপনার অবশ্যই এখানে প্রশ্নটি হওয়া প্রয়োজন ছিল এরকম, 5 সেন্টিমিটার এবং একটি কর্ণ 8 সেন্টিমিটার, রম্বসটির ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে প্রশ্ন আমি আপনাদের দেখে দিলাম। একটি রম্বস আমরা অঙ্কন করলাম, খেয়াল করুন। রম্বস অঙ্কন করে ফেলেছি, নাম দিলাম এটা এ বি সি ডি, আমরা নাম দিয়ে দিলাম। এখন খেয়াল করুন, ধরে নিলাম এই কর্ণ 8 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার অর্থাৎ বিডি কর্ণ 8 সেন্টিমিটার। এসি কর্ণটা আমরা আগে বের করব এবং এডি বাহুটাকে প্রত্যেক বাহুই যেহেতু 5 সেন্টিমিটার দেওয়া রয়েছে, এই যে এডি বাহুটা দেওয়া রয়েছে, এখানে এডি বাহুর মানটা নির্ণয় করে ফেললাম। এখন প্রশ্ন হচ্ছে, আমরা জানি রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। আপনাদের জানতে হবে একমাত্র রম্বস এবং বর্গ এই দুটোর কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, এবং তাছাড়া সামান্তরিক আয়ত এগুলো সমদ্বিখণ্ডিত করে, কিন্তু সমকোণে নয়, এটা মাথায় রাখতে হবে। তাহলে সমকোণে সমদ্বিখণ্ডিত করবে শুধুমাত্র রম্বস এবং বর্গ। আপনার যদি মনে রাখতে কষ্ট হয় তাহলে মাথায় রাখবেন, 4টি বাহু যখন সমান হবে তখন কর্ণদ্বয় পরস্পর সমকোণে সমদ্বিখণ্ডিত করবে। তাহলে সমকোণে সমদ্বিখণ্ডিত করলে এই কোণটাকে আমরা অবশ্যই বলতে পারি 90 ডিগ্রি, এবং যেহেতু সমদ্বিখণ্ডক অর্থাৎ আমরা অবশ্যই বলতে পারি ও থেকে ডি হবে বা ও থেকে বি হবে এই কর্ণের অর্ধেক অর্থাৎ 4 সেন্টিমিটার, অর্থাৎ এখান থেকে এইটুকু হবে 4 সেন্টিমিটার, এবং এডি এর মানটা ইতিমধ্যে আমরা জানি, এটা হচ্ছে এখন যদি আমরা এই ত্রিভুজটা নিয়ে কাজ করি, ত্রিভুজ এ ও ডি নিয়ে যদি কাজ করি, এই ত্রিভুজের অতিভুজটা হচ্ছে এডি, এবং বাকি দুই বাহু যে কোনো একটা বাহুকে আমরা লম্ব এবং ভূমির সাথে কম্পেয়ার করতে পারি। তারপর এডি এর মানটা আমরা এখানে বসিয়ে দিলাম, তারপর ও থেকে ডি এর মানটা আমরা এখানে বসিয়ে দিলাম। তাহলে ও এর মানটা আমরা এখান থেকে নির্ণয় করতে পারবো 25 - 16 ও এ। তাহলে এখান থেকে আমরা কিন্তু স্পষ্ট বলতে পারি যে ও এর মানটা হবে বর্গমূল 9 অর্থাৎ 3 সেন্টিমিটার। তাহলে এখান থেকে আমরা এসি এর মান কিন্তু ইজিলি বের করতে পারি যে এসি সমান দ্বিগুণ, এই যে তাহলে 3 × 2 6 সেন্টিমিটার। তাহলে খেয়াল করুন, রম্বসের একটি কর্ণ বের হয়েছে 8 সেন্টিমিটার আর এটা 6 সেন্টিমিটার। এখন কিন্তু আপনি স্পষ্ট বলতে পারেন রম্বসের ক্ষেত্রফল হাফ ইন্টু d1 d2 অর্থাৎ কর্ণদ্বয়ের গুণফল। দুইটি কর্ণ আপনি এখানে বসিয়ে দিলেন, একটি কর্ণ 6, এই যে, তাহলে এখানে 3 × 8 = 24 এত বর্গ সেন্টিমিটার। তাহলে রম্বসের যখন 4টি বাহুর বা একটি বাহু দেওয়া থাকবে আর একটি কোণ দেওয়া থাকবে, তখন কিন্তু আমরা স্পষ্টভাবে কিন্তু এই রম্বসের কিন্তু ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী দিন নতুন একটি লাইভ নিয়ে। আল্লাহ হাফেজ।